মানে নর্মাল কোর্সে আপনি যদি দেখেন আমরা যে পর্যন্ত মানে আগাইলাম তাতে মনে হয় যে নির্বাচন একটা হওয়ার কথা এখন পর্যন্ত। মানে যে সমস্ত জিনিসগুলো দিয়ে বোঝা যাবে যে নির্বাচন হওয়ার আশঙ্কা, সেইগুলোর ভিতর থেকে আপনি যদি ধরেন নির্বাচনটা অ্যাকচুয়ালি নির্বাচনটাকে ত্বরান্বিত করে কারা, কিংবা নির্বাচন সম্পর্কে আমরা রিয়েল সংবাদটা পাই তুলে কতগুলো মাধ্যম থেকে পাই, তার ভিতরে একটা হলো মিডিয়া। আমরা মিডিয়া এখন দেখতেছি, আপনার মিডিয়া আমরা মোটামুটি দেখতেছি বিএনপির পক্ষে সবচেয়ে বেশি। এবং আপনি যদি প্রথম আলোর দিকে তাকান, প্রথম আলো আমরা দেখেছি যে প্রথম আলো বিগত 16 বছর মিডিয়া বিএনপির পক্ষে বেশি। হ্যাঁ, আমি কেন বলছি যে আপনি মিডিয়ার গত 16 বছর 17 বছরে বিএনপি সম্পর্কে, তারেক জিয়া খালেদা জিয়া সম্পর্কে কোনো পজিটিভ ওয়ার্ড লেখেননি। এটা আমার বানায় বলার দরকার নেই, ডকুমেন্ট এখানে আছে। সে হঠাৎ করে রিভার্স হয়ে গেল। তো রিভার্স হয়ে গেলে আমরা প্রথম আলোর রোলটা কি, প্রথম আলো করে কি, প্রথম আলো পক্ষে থাকা মানে উদীচী পক্ষে থাকা, উদীচী পক্ষে থাকা মানে ছায়ানট পক্ষে থাকা, এবং এইগুলো সব আওয়ামী লীগের পক্ষে সবসময় ছিল। সেখান থেকে যদি আমি তারেক মানে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ধরি এবং খালেদা জির আদর্শ ধরি, এবং তারপর যদি আজকের বিএনপির সাথে আমি মিলাই, ইট ইজ জাস্ট রিভার্স। আমার কাছে ইউটার্ন মনে হয় মানে আইডিওলজিগতভাবে। এবং এই ইউটার্ন নেওয়ার কারণেই প্রথম আলো তার কাছে আসছে। প্রথম আলো অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শুধু কি প্রথম আলো নাকি অন্য মিডিয়ার কথা? মানে আমি প্রথম আলোটা কেন বলছি, প্রথম আলো, ডেইলি স্টার কেন বলছি, যে আপনারা সবাই জানেন, এত ক্লারিফাই করার কোনো প্রয়োজন নাই যে এদের কী রোলটা কী প্লে করে। তা নাহলে 16 বছর যারা তাদের সম্পর্কে সবসময় যা লিখতো তার রিভার্সটা এখন চলে আসলো। সুতরাং একটা কোশ্চেন মার্ক, কী কারণে? নির্বাচন হয় নাই, নির্বাচন হওয়ার পরে তাদের পারফরমেন্স দেখতো, তারপরে লিখতো এক কথা। তার আগে যখন রিভার্স, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই প্রথম আলোর যে আইডিওলজি, প্রথম আলোর আইডিওলজির ভিতরে বিএনপি ঢুকে গেছে বলে আমি মনে করি। বিএনপি আইডিওলজির মধ্যে প্রথম আলো ঢুকে নাই, তাহলে বিগত 16 বছর তাদের সম্পর্কে লিখতো। তো এখন মনে করেন এই আইডিওলজি ঢোকার পর আপনি যেটা মনে হয় যে কি বলে এটাকে, বিএনপি পরিবার আছে কিন্তু একটা, সেই বিএনপি পরিবার চট করে ইউটার্নটা কীভাবে নিছে। আমরা সমাজে চলি, আমরা সমাজে দেখি যে কি অবস্থাটা হইতেছে। তাতে হয়তো আপনার এই উদীচীর সাপোর্ট, ডেইলি স্টারের সাপোর্ট কিংবা ছায়ানটের সাপোর্ট আপনার 5টা ভোট বাড়তে পারে একদিকে, কিন্তু অন্যদিকে যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আইডিওলজিতে বিশ্বাসী বিএনপির ভিতরে, এরকম অনেকের সাথে আমরা কথা বলে দেখি যে দে আর নট হ্যাপি। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি এই যে আজকে বিএনপির যে অবস্থানটা, রাজনৈতিক যে অবস্থান, বিএনপির ঠিক কোন অবস্থানের কথা বলছেন একটু যদি পরিষ্কার করেন। আমি যেই প্রথম আলো যে কারণে বিএনপিকে প্রশংসা করছে, সেই কারণগুলো বিগত 16 বছর করে নাই, তখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন বা খালেদা জিয়া ছিলেন এমনি। এই কারণে তারা, অর্থাৎ তাদের বক্তব্যটা এরকম যে যেই প্রথম আলো টানা 16 বছর শুধুই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে আর 16 বছর শুধুই বিএনপির বিরোধিতা করছে, সেখান থেকে তারা ঘুরে আসলো। প্রথম আলো টানা 16 বছর আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছে, এটি কি অত্যন্ত একটা সিম্পলিফাইড না? আমরা দেখেছি তো, আপনি পত্রিকার নেগেটিভ শব্দ কিন্তু সবসময় নেগেটিভ না। আবার সরকারের ভিতরের অনেক খবরও কিন্তু আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি। আবার অগাস্টের যখন জুলাই অগাস্টের ঘটনাও কিন্তু আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি। টোটাল নিউজটা যদি আপনি নিয়ে আসেন, সব নিউজগুলো যদি একত্র করে দেখেন, তখন দেখবেন যেটা কিরকম অবস্থায় আছে। তো সেই কারণে এই একটা দিক বললাম, সে কারণে আপনি মনে করেন বিএনপির অবস্থা আমার কাছে মনে হয় না যে খুব ভালো হচ্ছে। আরেকটা জায়গায় আমি আসি, বিএনপি কিন্তু বলছে যে তাদের চাঁদাবাজির খবর সব মিডিয়ায় আসছে। আমি বলছি, আপনি বলছেন যে মিডিয়াগুলো বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে, তাহলে বিএনপিরা তো চাঁদাবাজির খবরাখবর প্রতিদিন, চাঁদাবাজির খবরাখবর যেটা বলে, আপনি দেখেন না কোন পত্রিকা কিভাবে লেখে, ট্রিটমেন্টটা আপনি আমার চেয়ে ভালো বোঝেন। আর চাঁদাবাজির যে বিষয়টা, আমি বিএনপি চাঁদাবাজি করে না, জামাত চাঁদাবাজি করে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কে পত্রিকায় লিখলো কে লিখলো না, কিচ্ছু আসে যায় না। বাট যারা চাঁদা দেন তারা কিন্তু জানেন কে চাঁদা নেয়, যারা চাঁদা দেন তারা জানেন চাঁদা কে দেয়। এবং এরকম 70-80 লক্ষ স্পট আছে বাংলাদেশে। এক একটা স্পটের সাথে 2-4 জন জড়িত থাকলে 1 কোটি 1.5 কোটি লোকের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। সেই 1 কোটি 1.5 কোটি লোক চাঁদা কারা নেয় জানে, এবং আপনি নিশ্চিত থাকেন ফলাফল যাই হোক, তারা চাঁদাবাজরে ভোট দিবে না। তৃতীয় জায়গায় আসেন, জামাত সম্পর্কে অনেক বক্তব্য আছে। আমরা মাঠে দেখি কেউ আলাপ করতে আসলেই আপনি জামাত স্বাধীনতার বিরোধী শক্তি ইত্যাদি ইত্যাদি বলে। সম্প্রতি বোধহয় যে কি একটা নিউজ আসছে নারীদের সম্পর্কে জামাতের আমিরের বক্তব্য, উনি সেটাকে বলছেন হ্যাক করা হয়েছে। বাট অনেকে খুব দায়িত্ব নিয়ে বলতেছে এগুলো হ্যাক হয় নাই, এগুলো তারা বলেছে।
এইটুক সেন্স যদি আপনি নর্মাল কোর্সে থাকেন, এইটুক সেন্স একটা লোকের নাই। আমরা তো গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত সব দলের বক্তব্য শুনতেছি, সব দলের নেতাদের বক্তব্য শুনতেছি, আগে পিছে শুনতেছি, তাতে চট করে এরকম একটা শব্দ বললে উনি বোঝেন না ওনার ভোট বাড়বে কি কমবে, কিংবা এটা নিয়ে মাঠে যারা নামছে তারা কি আদৌ জামাতকে ভোট দিত, কোশ্চিনকালে দিছে, দেয় নাই। অর্থাৎ তাদের ভোট সবসময় জামাত বিরোধী। কিন্তু জামাতের ভিতর থেকে যদি লোক বেরোয় বলতো যে হ্যাঁ আমরা ডিসাইড করেছিলাম, আমরা তাদের নারী স্কুল ভোট দিতে চাইছিলাম, কিন্তু জামাতের আমিরের বক্তব্যের পরে তাকে আর আমরা ভোট দিব না, এই কথা কিন্তু আসে নাই। এই কথাটা আমি কেন বলছি যে আমরা মাঠে দেখি এখন কোনো মানে ভোটার ক্যাচিং বক্তব্য নাই, কিভাবে আপনি ভোট পাবেন সেই বক্তব্য নাই। আপনি একজন জামাতকে গালি দেয়, একজন বিএনপিকে গালি দেয়, এই যে লড়াইটা, এ দিয়ে তো আপনি ভোট পাবেন না, এটা তো ভোটের ব্যাপার নয়। আর এই দেশের লোকরে মানুষ যেভাবে বোকা মনে করে, কিছুদিন আগে বলছে গণভোট বোঝে না, বড় বড় দায়িত্বশীল ব্যক্তিরা বলছে জনগণ গণভোট বোঝে না, জনগণ গণভোট বোঝে না। জনগণ কি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বোঝে? জনগণ কি বাঙালি জাতীয়তাবাদ বোঝে? জনগণ কি সংবিধান বোঝে? কিচ্ছু বোঝে না জনগণ একটা ঢেউয়ের উপরে চলে। এবং দায়িত্বশীল নেতা এমনও বলছে কোনো প্রার্থীকে দেখে নয়, মার্কা দেখে ভোট দিবেন, প্রার্থীকে সেটা মুখ্য নয়, এমন কথাও বলা হয়েছে। কাজেই জনগণ, মানুষ যত বোকা মনে করে জনগণ অত বোকা নয়। তো আমি এই যে নির্বাচন নিয়ে যে সংখ্যাটা আপনি কথা বলতেছেন, আমরা ইতিমধ্যে এটাও পেয়েছি সেন্ট মার্টিন দিয়ে দিছে, আমেরিকার সাথে আতাত হয়েছে। এই যে বিষয়টা, আতাত হয়েছে কি হয় নাই সেটা বড় কথা না, সেন্ট মার্টিন দিয়ে দিবে কিনা সেটাও বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে এই যে সেন্ট মার্টিন দেওয়ার শর্তে তারা আমেরিকার সাথে আতাত করতেছে, আমেরিকা তাদেরকে সাপোর্ট করে। এটার মানে হচ্ছে আমেরিকা সাপোর্ট আমার কাছে ইম্পর্টেন্ট না, তারা যে একটা আতঙ্কের কারণ হইতেছে সেটা আমার কাছে প্রতীয়মান হচ্ছে। এই যে আতঙ্কের কারণ হচ্ছে বিএনপির কাছে জামাত আজকে আতঙ্কের আছে, একজনও দেয় নাই কেন সেই ব্যাখ্যা আমার কাছে এই মুহূর্তে নাই, মানে আমার কাছে নাই। আর এটা আমরা জামাত করিও না, আমরা ক্রিটিক্স হিসাবে আলোচনা করতেছি, আলোচক। জামাতকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের আমিরকে যে আপনারা তো নারী আমির বানাবেন কিনা, পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা নারী আমির বানাবো না, আমরা নারী আমির প্রেফার করি না, এটা বলেছে উনি। এখন যদি বলেন ওনার বক্তব্য আমি কোরআনের আইন যদি চলে সেই মোতাবেক আমরা করব না, প্রশ্ন হচ্ছে এটা আমি অপছন্দ করি মনে করেন। কিন্তু নারী প্রধান একটি পার্টির সঙ্গে তো তারা কোয়ালিশনে গেছেন, এবং সেটি তারা কেন গেছেন সেটির ব্যাখ্যা তো উনি পরিষ্কার করে দেন। ভালো প্রশ্ন করছেন। আপনি যদি বলেন নারী নেতৃত্ব তার দল থেকে তারা আমির বানাবে না, আর নারী নেতৃত্ব সমর্থন করে না, আবার বলছেন যে তারা নির্বাচনে গেছে 2001 সালে নারী নেতৃত্ব মেনে তারপরে কোয়ালিশনে গেছেন, ফাইন। আচ্ছা, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে রেকর্ডেড আমাদের কাছে আওয়ামী লীগ, মানে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা 15 বছর টানা করছেন, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতেই তারা। 2001 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের আগে ক্ষমতায় ছিল কে, আপনার জোট করলে নারীতে তো মেনে নিছেই, ওই সময় রাজনীতির স্বার্থে মেনে নিছে, আর তার আদর্শের সাথে মেলে না। কিন্তু বিএনপিও তো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনাকে ডিফিট দিল। এটা কোন থিওরি? এই জামাত বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তার সাথে বিএনপি জোট বানাইয়া স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের পরাজিত করলো, আবার তাকে মন্ত্রী বানাইলো, আবার এখন আপনি এই স্ট্যান্ড নিতেছেন। আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আপনি বলেছেন জামায়াতের আমিরের বক্তব্য এই বিষয়ে পরিষ্কার। আমি সেজন্যই বললাম যে এই বিষয়টি পরিষ্কার না, যে যদি তারা পরিষ্কার করে দিচ্ছি। তার মানে রাজনৈতিক আদর্শ বলতে কিছু নাই কোনো দলের। আমি যদি বলি জামাত, তারও আদর্শ নাই। কারণ এখন যদি বলেন জামাত ইচ্ছা করলে কি জোট করতে পারে, যদি জামাতকে অ্যালাউ না করে, কারণ জামাত ছোট দল, কিন্তু তাকে অ্যালাউ করছে কেন, রাজনীতির স্বার্থে। সুতরাং এই রাজনীতির স্বার্থে স্বাধীনতা পক্ষ, এটা একটা ন্যারেটিভ, অকেজো মিথ্যা প্রতারণার শামিল। তা না হলে আপনি এরশাদ বিরোধী যখন আন্দোলন হয় তখন জামাতের সাথে জামাত, আওয়ামী লীগ, বিএনপি 3 দলে মিলে আন্দোলন করছে। তার মানে স্বাধীনতার বিপক্ষে শক্তিকে কখনো কখনো ঘ্রাণ পান, কখনো কখনো গন্ধ পান, এগুলি চলবে না, এই সমস্ত ন্যারেটিভ বাদ দিতে হবে। এইবার আসেন নারী নেতৃত্ব, সে পরিষ্কার বলছে। আপনি যদি যারা জামাতের মহিলা কর্মী আছে না, তারা ভোট দিচ্ছে না, তার সাথে আছে না, তারা তো এটা মেনে নিছে। যারা মেনে তার সাথে যাবে, না গেলে না যাবে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করলাম, সকাল বিকাল চেঞ্জ করতেছি না। আর আমরা তো কতক্ষণ স্বাধীনতার পক্ষের শক্তি, কতক্ষণ রাজাকার সাথে নিয়ে আন্দোলন করে কাজে এইগুলা পরিষ্কার। জামাত ওই দিক থেকে ক্লিয়ার। নারীদের ভোট নিতে যখন তাদের সমস্যা নাই, তাহলে 300 আসনের একটিতেও নারী প্রার্থী দিতে তাহলে জামাতের কি সমস্যা থাকতে পারে? যদি আপনি বলেন কেন দিল না, এটার উত্তরকে আমি দিতে পারবো, এটা তো আমি দিতে পারবো, আপনি বলেন। তারপরে যদি বলি তাদের ইচ্ছা, এই ইচ্ছা মাইনে যদি কেউ থাকে তার সাথে থাকবে, না থাকলে না থাকবে। স্ট্যান্ডটা তো ক্লিয়ার, কোনো ধোকাবাজি তো নাই। আপনি বিএনপিতে তো 15 জন নারী দেওয়ার কথা, তাও তো হয় নাই।
5% যদি হিসাব করেন, হয় নাই, তাদের ব্যাপার। এবং এইটা মেনে যারা থাকবে থাকবে, না থাকলে না থাকবে। আমরা রুমিন ফারহানারে মনে করছি তার মতো মহিলা নমিনেশন পেতে পায় নাই, সে স্বতন্ত্র করতেছে, দেয় নাই তো কি ইচ্ছা, দলের ইচ্ছে। এবং দলের লিডারশিপ মানলে মানবা না, পার্সেন্ট ফিক্সড, পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না। তেমনি বিএনপিরও কিছু ভোট আছে ফিক্সড, পৃথিবী উল্টে গেলে কোথাও যাবে না। আওয়ামী লীগের ভোট আছে ফিক্সড, পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না। ভয়ের জায়গা অন্য। ভয়ের জায়গা হলো 5ই আগস্টের পরে যে 4,004 কোটি ভোটার হয়েছে, তরুণ ভোটার, এটা নিয়ে হলো আতঙ্ক। এটা নিয়ে আতঙ্ক এই কারণে, 5ই আগস্টের পরে দুইটা দলের যে ন্যারেটিভ এ পর্যন্ত আসছে 18 মাস যাবৎ, সেই 18 মাস পর্যন্ত যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের খাতিরে, ন্যারেটিভের বিষয়টা নিয়ে দুই পক্ষের ভিতরে কে আতঙ্কিত আমরা ঠিক জানি না। তবে ভয়ের জায়গা একটা, সেটা যারা সুনিশ্চিত বিজয় মনে করছিল যে এই মাঠটা আমার দখলে আছে, সেই দখলে যারা আছে তার টেনশন বেশি, কারণ যদি তারা বেদখল করে দেয় তাহলে খুব সমস্যা। আর যারা বাইরে আছে, তাদের হোপ নাই, তাদের নিয়ে তাদের কোনো টেনশন নাই। ওই জায়গাটা হলো টেনশনের জায়গা। সুতরাং আজকে যে জায়গাটায় গেছে, আপনার ওই 4 কোটি তরুণ ভোটার একটা মারাত্মক ব্যাপার, কারণ তাদের কাছে 15, 16, 17, 18 মাসের ঘটনা তাদের চোখের সামনে জল 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 করতেছে, যে তাদের চোখের সামনে তাদের ভাইরা মরছে, তাদের চোখের সামনে পঙ্গু মেয়ে দাঁড়ায় আছে, তাদের চোখের সামনে চোখ নাই মেয়ে দাঁড়ায় আছে। রাজনীতিবিদদের কোনো সন্তান নাতিপুতি নাই, তাদের সব হইল বহির্বিশ্বে। এবং এই রাজনীতিবিদরা তাদের সন্তান বহির্বিশ্বে, নাতি বহির্বিশ্বে বিদায় দেশটা নিয়ে তারা ভাবে না। তাদেরকে ফেরত আনেন, আইনে রাখেন, দেখবেন দেশটাকে ঠিক করতে চাইবে। আপনি দেখেন তো কার সন্তানটা গুইনে, একেবারে কর ধরে গুইনা দেখেন, আমলা, বড় বড় রাজনীতিবিদ, তাদের সন্তানরা কোথায়? আর যেটুক দেশে আছে একেবারে কঠিন গার্ডের মধ্যে আছে। আর এর বাইরে দেশটাকে যদি রাজনীতিবিদরা নিশ্চিত হয়ে যদি দেশটাকে বানাইতে পারতো, তাহলে তাদের সন্তানকে বাইরে পাঠাইতো না। তাদের সন্তানকে বাইরে, সন্তান নাতি সব বাইরে থাকে, আর এই দেশ থেকে তারা টাকা পাঠায়, তাদেরকে লালন পালন করে। এর ভিতরে বহু লোক আছে আমরা চিনি, যাদের ছেলে ক্যানাডা পড়ে, একেবারে হাতে কোনো নাম বলতে পারে, বলি না, শুধু তাদের ইজ্জতের জন্য। কয় টাকা বেতন পায় জানি, তার 2 ছেলে ক্যানাডা পড়ে। অমুকি কয় টাকা পায় আমরা জানি, সে মিডিয়ার লোক আছে, আমলাদের লোক আছে, পড়ে। কারণ দেশটা আপনি আমাদের জন্য জঙ্গল বানাইয়ে রাইখে আপনারা এখান থেকে লুইটা পুইটা বহির্বিশ্ব চালাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এইগুলো বন্ধ না হবে, অতক্ষণ পর্যন্ত এই দেশ রাজনীতিবিদরা ঠিক করতে পারবে না। 1, 2, রাজনীতিবিদের কোনো রোলই নাই ব্যক্তিগতভাবে। আমি বলবো রাজনীতিবিদদের চালায় 3টা সেক্টর, মিডিয়া, আমলা এবং বিজনেস সেক্টর, যাদেরকে অলিগার্ক বলি আমরা, বড় বড় বিজনেস সেক্টর। এই 3টা সেক্টরের কাছে রাজনীতিবিদরা পুতুল, জাস্ট পুতুল। এবং সেই জন্য আপনি রাজনীতিবিদদের কোনো রোলই নাই। আপনি দেখেন রাজনীতিবিদদের কী রোলটা আছে, কে কী এস আলমরে আমরা গালাগালি করছি 15 বছর ধরে, সেই এস আলম 100% সেফ আছে, তার সমস্ত অ্যাসেট সেফ আছে, ওই ক্ষতি হচ্ছে কার? আবার আপনি যদি বলেন যে গরিবরা আমরা এই জিনিসগুলো সাহায্য করব, কোত্থেকে আনবেন? ট্যাক্স ইম্পোজ করবেন। কার উপরে ট্যাক্স ইম্পোজ করবেন? ওই বড় বড়দের, তাদের ইচ্ছা মতো, কিন্তু নিচের লেভেলে ট্যাক্স ইম্পোজ করবেন, অর্থাৎ জুলুম টুলুম সব। অ্যাডভোকেট রাজ্জাক, আমরা আসলে যেই বক্তব্যে, যেটা নিয়ে আপনার বক্তব্য চেয়েছিলাম, সেটি থেকে মনে হয় আমরা একটু দূরে যাই। আমি আরেকটা শেষ জায়গায় আসি। আপনার আতঙ্কের কথা বলছেন, নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন, এবং এই যে পরিস্থিতিটা আমি বললাম, এই পরিস্থিতি ওই 4 কোটি ভোটার নিয়ে চিন্তিত, এবং জুলাই চেতনার ধারণ করে তাদেরকে ভোট দিবে, যারা চাঁদাবাজ তাদেরকে ভোট দিবে না। তাহলে দেখা যাবে যে ভোটগুলা কোথায় যাচ্ছে, এই আশঙ্কার মধ্যে যদি থাকে, তাহলে চিন্তা করবে কোন দল ক্ষমতায় আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? আমলারা। কোন দল, কারা জুলাই চেতনা ধারণ করে? যারা ধারণ করে ভোট তারা পাবে। এখন জুলাই ধারণ করে যারা, সেটা বিশ্বাস করবে, চিন্তা করবে ভোটাররা। ভোটার চিন্তা করবে যে আপনি ধারণ করেন না, রাজ্জাকি ধারণ করেন না, উনি ধারণ করে, আপনি আমি চিৎকার করে বললে হবে না। সুতরাং ওইখানে একটা বিরাট আতঙ্ক রয়ে গেছে। সেই কারণে ওই আতঙ্কের কারণে আপনার নির্বাচনী যদি কোনো সংখ্যা আপনি দেখেন, যে যদি যাদেরকে প্রত্যাশা করতেছে এই দল বাদে, যদি এই যে আমরা জামাত নিয়ে চিৎকার করলাম, কোনো কারণে তারা ক্ষমতায় চলে আসে, তাতে যারা বিপদগ্রস্ত হবে সবচেয়ে বেশি, ওই বাইরের বুলি তো আছেই, সবচেয়ে বেশি ঘুষ খায় যারা, দুর্নীতি করে যারা, তারা খুবই আতঙ্কিত ওই শক্তিটা নিয়ে। সুতরাং ওই রকম যারা ঘুষখোর দুর্নীতিখোর, তারা জামাতের আশা নিয়ে আতঙ্কিত। তারা যদি জামাত আসে, সেখানে সবচেয়ে বেশি আতঙ্কিত হবে তারা। কেন? এর কারণটা কি? এটার কারণ আমরা ইনিশিয়ালি যেটা আমরা দেখতেছি, তাতে আপনি জামাত যে দাবি করছে যে তারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দিবে না, আপনি সেটির উপর আস্থা রাখছেন? বলছে তো, আরেকজন তো বলে নাই। যেমন ধরেন, আমি ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ করব, আমি ক্ষমতা আসলে চাঁদাবাজি হবে না, আমি ক্ষমতা আসলে হত্যার বিচার করব, এই কথাগুলো আমি তো শুনতে চাই মানুষ। আমি ক্ষমতা আসলে, এই কথাগুলো শুধু জামাত বলছে, অন্য কোনো দল বলছে না। আমি বিডিআর হত্যার বিচার করবে, শাপলা চত্বরের বিচার করবে, দুর্নীতির টাকা ফেরত আনবে, তারপরে দুর্নীতি বন্ধ করবে, এই কথা যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি শুনি নেই, তাদের টপের কাছ থেকে আমি শুনি নেই তো। আপনি বলেন, আপনি শুনছেন? দেখেন যে বিডিআর হত্যার বিচার করব,
সাপ্রত হত্যার বিচার করব, ক্রস ফায়ারে মারা গেছে তাদের বিচার করব। জি, এগুলো তো অন্তর্বর্তী সরকারও বলেছিলেন, কিন্তু সেগুলো অন্তর্বর্তীকালীন ইমেটেরিয়াল 12 তারিখ চলে যাবে। হি ইজ নট ইলেক্টেড, হি হ্যাজ নো কমিটমেন্ট। তাকে ফ্রম ডে ওয়ান আমরা করেছেন ওনারা। হ্যাঁ করেছেন তো, তাও তো করেছে। বরং উনি থাকলে আরো কিছু হইতে পারে, উনি চলে গেলে আর হবে না। আমাদের আছে, আমরা ভোটার, আমরা দেশের মালিক। রাজনৈতিক দল কিন্তু মালিক না, দলের ব্যক্তি মালিক। সংবিধানে লেখা আছে জনগণ হচ্ছে মালিক। সুতরাং আমার অধিকার আছে। এক, জামাত যদি ভুল করে আমি ক্রিটিসাইজ করবো, বিএনপি ভুল করলে আমরা ক্রিটিসাইজ, কারণ আমরা ধরে নিছি যে এই দুই দলের কেউ ক্ষমতায় যাবে। হ্যাঁ, হয়তো বিএনপির প্রসপেক্ট অনেকে বেশি দেখছে, যেমন ধরেন 1991 সালে আপনার সব জরিপ, যত জরিপ ছিল সব জরিপ বলছে আওয়ামী লীগ জিতবে, এবং সব প্রশাসন থেকে শুরু করে যত বলেন সবাই আপনার ইয়েতে আওয়ামী লীগের সাথে লাইন দিছে। আবার বিএনপি ভাবছে কনফার্ম ফেল করবে, তারা হরতালও ডেকছে। পরে দেখা গেল জনগণ, বেরসিক জনগণ গোপনে ভোট দিয়ে বিএনপিকে পাশ করে দিছে। তো সুতরাং এবারেও তো হতে পারে, আমরা যা এক্সপেক্ট করতেছি অন্য কেউ পাশ করতে পারে। এবারে কি হতে পারে, আপনি কি এক্সপেক্ট করছেন এবার? আমি তো মনে করতেছি যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তো, আমার তো মনে হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার তো ইলেকশনের পরে একটা ক্রাইসিস তৈরি করবে। আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা মেটিকুলাস ডিজাইন করে ক্রাইসিস তৈরি করবে। ইউনূস নিজে আপনি বলেন তো সরকার গঠন করার কোনো ব্যবস্থা আছে? জুলাই সনদে আছে? জি জনাব এম এ আজিজ, আপনি 91 সালের নির্বাচনের সাথে তুলনা করছিলেন, তো 91 সালের যে সরকার ছিল তখন তত্ত্বাবধায়ক সরকার, তারা কি কোনো মেটিকুলাস ডিজাইন করেছিল? তাহলে 91 সালের নির্বাচনের সাথে আপনি তো আপনার দাবি অনুযায়ী এবার তো অন্তর্বর্তী সরকার একটি মেটিকুলাস ডিজাইন করছে, নির্বাচন তাহলে এই দুটোকে তুলনা করা যাচ্ছে? ওই নির্বাচন নিরপেক্ষ হয়েছিল, অ্যাকসেপ্টেবল হয়েছিল। এবারের নির্বাচনে তো অনেক ইস্যু আছে, অনেক ইস্যু দাঁড়াইছে, যার ফলে এখানে মেটিকুলাস ডিজাইন আপনার প্রযোজ্য। আগে জামাত যখন বিএনপির সাথে ছিল তখন কিন্তু আপনার এটা ভোটের ঐক্য ছিল দীর্ঘদিন। এই কারণে আমি তো বলি যে বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে কমপক্ষে 20%, এবং লেনিন যে বিপ্লব করছিল বলশেবিক দল দিয়ে, তখন কমিউনিস্ট পার্টি নাই হয়ে গেছিল। যখন সে বিপ্লবের ডাক দিচ্ছে বলশেবিক পার্টি নাই। তো জামাতের এই পরিণতি, কিন্তু বিএনপি একটা বৌদ্ধপন্থা দল, একটা জাতীয়তাবাদী দল, সেটা টিকে দরকার। এখন ধরেন আপনি যদি বলেন যে ধরেন রাজনৈতিক দলগুলো 4 কোটি ভোটার, রাজ্জাকি ভাই বলছে 4 কোটি ভোটারের ব্যাপারে প্রশ্ন কিন্তু উত্থাপিত হয়েছে। যেমন 30 জন নিরাপত্তার জন্য জামাতের কাছে ঢুকছে, হ্যাঁ, আরেকটা গ্রুপ আরেকটা দল করে ফেলছে। আবার অনেকেই রিজাইন করছে, নারী একটাও যায়নি, কেউ স্বতন্ত্র নির্বাচন করছে অথবা কেউ রিজাইন করছে। এখন 4 কোটি ভোটার যে তরুণ ভোটার, আমাদের কালচার এখনো শেষ হয়ে যায় নাই। কালচারে ধরেন আমার ফ্যামিলিতে আমি অনেক সময় বলেছি 30টা দল বসে ঐক্যমত কমিশন করছে। এই ঐক্যমত কমিশনকে তো দেশটা লিজ দেওয়া হয় নাই। এর অর্ধেক দল আমার পরিবারের চেয়ে ছোট। এখন আমার প্রশ্ন, আমার ফ্যামিলির যারা তরুণ আছে তারা কি আমার কথার কোনো মূল্য দেবে না? 1, 2 হচ্ছে এই তরুণ ভোটারদের ভিতরে প্রশ্ন, আপনি অভ্যুত্থানের সময় দেখেন কত নারী গিজগিজ করছে, কত নারী, কই নারী কোথায়? এখন নারী কোথায়? 1, 2 হলো 4 কোটি ভোটার কিন্তু এখন বলবে যে এনসিপি ভেঙে টুকরো হয়ে গেছে। তারা তো অভ্যুত্থানের শক্তি ছিল, তারা তো এখন তো সরকারে ছিল 3 জন, তারা তো এখন সরকারে নাই। এনসিপি আলাদাভাবে থাকতে পারতো, কিন্তু তারা নিরাপত্তার জন্য চলে গেছে, এনসিপি ভেঙে গেছে। আওয়ামী লীগের 1 নম্বর হলো তারা আন্দোলনে অগ্রভাগে ছিল, তারা থ্রেট মনে করে, এই কারণে বিএনপির সাথে দরবার করতে মেলে নাই, জামাতের ভেতরে ঢুকছে। এখন জামাতের সাথে ঢোকার পরে এনসিপির একটা অংশ জামাতকে পছন্দ করে নাই, তারা আলাদা দল করে ফেলছে। আবার আরেকটা গ্রুপ নারী, বিশেষ করে নারীরা, তারা অফ হয়ে গেছে, অনেকে স্বতন্ত্র দাঁড়ায় গেছে। তো এনসিপি ভেঙে গেল না। আমরা তো এটা এনসিপি আমরা তো ভেঙে যাক এটা চাই না, কারণ তরুণ শক্তি তো দাঁড়ায় থাকতে হবে। এখন এতে হয়েছে কি যে আপনার এনসিপির এই 30 জন, আন্দোলন তো 30 জন ছিল না, আন্দোলন তো হাজার লাখ নামছে না। তরুণ বলেন, শিশু বলেন, মা বলেন, চাষি বলেন, সব নাম ছিল। তো এখন তাদের জবাব কি? তাদের কাছে এই 30 জনের জবাব দিবে কি বলেন? তো সুতরাং তরুণ যে 4 কোটির স্বপ্ন দেখা সেটা আর নাই। এখন তরুণরা সব মুখ ফিরিয়ে নিছে, তরুণরা তরুণদের মতো করে ভোট দিবে। মুখ ফিরিয়ে নিয়েছে মানে এনসিপির কিন্তু তারা এনসিপি ব্যবহার করছে, এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, এনসিপির 30 জন ব্যবহার করছে। এখন আর এনসিপির এই 4 কোটি ভোটার, যে আগে তো তরুণ ভোটার 4 কোটি সবসময় দেখা গেল এই 4 কোটি যেদিক যায় সে জিতবে, 4 কোটি তো আর ওইভাবে নাই এখন।
কারণ এনসিপি তো এখন নাই। এনসিপি যদি অক্ষত থাকতো, আমি যেটা বললাম, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, তারা যদি আলাদা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, এনসিপি তরুণ ভোটাররা একটা দিক ঠিক আছে, দর্শক ছিল। এনসিপি নাই কিন্তু ভোটাররা তো আছেন, ভোটাররা আছে, ভোটাররা তো আছেন। ভোটাররা আমাদের দেশের কালচার, আমাদের দেশে তার নিজস্ব চয়েস, সেই হিসাবে প্রার্থী চয়েস, পার্টি চয়েস সব দেখে ভোট দিবে। জি। আগের মতো তো ওই 4 কোটি ভোট অ্যাডভোকেট একদিকে যাবে রাজ্জাকি না। বলেছেন যে যারা জুলাই চেতনা ধারণ করেন তরুণ ভোটাররা তাদেরকে ভোট দেবেন। এটা ঠিক না। জুলাই চেতনা ধারণ করেন কি? জুলাই চেতনাতে এই অন্তর্বর্তীকালীন সরকার খায়া দিয়েছে অলরেডি। কিভাবে? এই যে জুলাই সনদ করে, এই যে আমি বললাম তো, সরকার তো হচ্ছে না, সরকার জুলাই সনদে গণভোটে হানা ভোট যেই জিতবে, আপনার গণপরিষদ হবে, গণপরিষদের সভাপতি হবে, সংসদ প্রধান তো হবে না, সভাপতি হবে, ঠিক সহসভাপতি আছে, হবে। 4 কোটি ভোটার ভোট তো দেবেন। হ্যাঁ, ভোট দেবে, তাদের পছন্দ মতো দেবে, কিন্তু ওই যে অভ্যুত্থানের শক্তি হিসেবে দিবে না, সেটা নাই। কারণ অভ্যুত্থানের শক্তি তো 30 জন ছিটাই করে ফেলছে, এটা তো নাই। অভ্যুত্থানের শক্তি তো ফেড আপ, অভ্যুত্থানের যে শক্তি তরুণরা তো আর নাই এখন। আমরা যদি তরুণরা তর্কের শক্তি নাই। খাতিরে ধরে নিই যে এনসিপি জামায়াতে যাওয়াতে আশাহত হয়েছে তরুণরা এবং সেই জন্য তারা এনসিপি থেকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু তার জন্য তারা জুলাই চেতনা থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা বলার না, আসলে- জুলাই চেতনা তো এখন চলে গেছে, এটা পকেটস্থ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, এটা তো চিন্তাই হয়ে গেছে, এটা তো আর অভ্যুত্থানের শক্তির হাতে এটা নাই। এটা তো অভ্যুত্থানের শক্তি কারা? অভ্যুত্থানের শক্তি তরুণরা, শুধু এনসিপি? না এনসিপি তো তখন আগে ছিল, এনসিপি তো পরে দল করছে, এরাই তো অগ্রভাগে, যেগুলো 30 জন জয়েন করছে এরাই তো প্রধান নেতা ছিল, তারাই তো ছিল। হ্যাঁ, তো তারা এখন একটা গ্রুপ জামাতে গেল, আর এক জামাতে দেখেন না, খেয়াল করেন না তারা যে আগে আমাদের এখানে নির্বাচন হইলে সবাই এই টুপি পরে, অমুক পরে, পাঞ্জাবি পরে, ইত্যাদি ইত্যাদি। এনসিপির এখন সব আগে তো অভ্যুত্থানের সময় তো টুপি পরে নেই, এখন টুপি পরা শুরু হয়ে গেছে। অর্থাৎ জামাত একটা হাঙ্গর মাছ, ছোট মাছ পেটের ভিতরে ঢুকলে ওটা হজম হয়ে যায়। এখন এই এনসিপি যে 30 টাকা সেটা হজম হয়ে যাবে। হ্যাঁ, আনুপাতিক হারে যেহেতু নিম্নকক্ষ আনুপাতিক হারে উচ্চ কক্ষে জনাব যাবে। এম এ আজিজ, শুধু এনসিপি যে মাথায় কাপড় দিচ্ছে আর টুপি পরছে তা না, সবাই অন্যান্য দলের এটা আমি নেতাকর্মীরাও বলতে, মাথায় কাপড় অন্যান্য দিচ্ছে, দিচ্ছে। টুপি পরছে। আর রাজ্জাকি ভাই প্রথম আলোর কথা জি। বলছে, আর দেখেন প্রথম একদমই আলো সময় নেই আমার নিরাপত্তার জন্য। হ্যাঁ, নিরাপত্তার জন্য তো বটেই। কেন বটে আমি বলি, একমাত্র শেখ হাসিনা পরাজিত হয়েছে, তাকে তাড়ায় দেওয়া হয়েছে, তাড়ায় দেখ বা উনি চলে যেতে বাধ্য হয়েছেন। উনি যেহেতু জীবিত আছেন, উনি একমাত্র জানেন যে কাদের কারণে তাকে চলে যেতে হয়েছে। সে কারণে এনসিপি আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু, এতে কোনো সন্দেহ নাই। এবং এই আন্দোলনের সময় আওয়ামী লীগের যারা শত্রু থাকবে তারা তো সবার বন্ধু হওয়ার কথা ছিল। যেহেতু সবাই বলে আমরা আন্দোলন করছি 16 বছর 12 বছর যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে, তা আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই থাকলে ফাইনালি যদি আমি বলি টার্নিং পয়েন্টে এনসিপির এরা করছে, তাহলে তো এই এনসিপির ছেলেপেলেগুলো সবার বন্ধু হওয়ার কথা। তাতে জামাত পন্থাকে যাইতে হবে কেন? বিএনপিতেও তাকে মার্চ করাইতে পারতো তার ভিতরে, কিন্তু দেখা গেল যে ফাইনালি বাধ্য হয়েছে জামাতের কাছে যেতে। তার মানে কি বিএনপি তাদেরকে ধারণ করেন নাই, করলে তো থাকতো। এখন তার উপায় কি? একটা জায়গায় যেতে হবে, তাই তারা জামাতের কাছে গেছে। এখন ন্যাচারালি এই কেন তারা তো স্বতন্ত্র, তারা তো নিজেরাও ইলেকশন করতে পারে। নিজেরাও ইলেকশন করতে পারতো, কিন্তু ফ্রম ডে ওয়ান যদি আমি একটা আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই, আমরা দেখেছি তাদেরকে কীরকম নাস্তানাবুদ করা হয়েছে। যে এমনও আছে ডেকে এনে আয় কত, কিভাবে আয় হয়, ইত্যাদি ইত্যাদি। কেউ আক্ষেপ করে একজনে বলছে আমরা একটা নতুন কাপড়ও কি পরতে পারবো না। এটা বলার মানে কি? এটা বলার মানে আপনি আয়ের উৎস নিয়ে বারবার প্রশ্ন করছেন। অন্তত শতাধিক ইন্টারভিউ আমি দেখছি। কিন্তু আরও তো বাংলাদেশের রাজনৈতিক দল আছে, কারো কি সিনায় কোনো বল আছে যে ডাইকাই না তাদের ইনকামটা জিজ্ঞেস করুক? পারছে কেউ? কিন্তু আপনি পেয়েছেন ওই ছেলে পেলেগুলাকে, অসহায়ের মতো তারা ছিল, নির্বিকার, তাকায় তাকায়। যদি বড় দলের বিএনপির মালিক হইতাম, মানে বিএনপির চেয়ারম্যান হইতাম বা কিছু হইতাম, আমি তাদেরকে নিয়ে আসতাম, কি আসো তোমরা করছো, তোমরা থাকো আমাদের সাথে, আমরা তোমাদের, আমি আমার কথা বলছি। সুতরাং তার কোনো অপশন ছিল না, কারণ আপনি নিজেও যদি দিশারা হয়ে যান, কোনো না কোনো অবলম্বন আপনি ধরবেন। এবং এটা ধরতে বাধ্য করছে তারা যারা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারতো। সুতরাং ওই দিকে যাওয়ার, কিন্তু তাদের ডিমান্ড পূরণ তারা এত বড় ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক শক্তির সামনে যখন সোজা হয়ে দাঁড়াতে পারলো, আর এই সময়ে এসে তারা জামায়াতের সাহায্য ছাড়া একা তারা এই ইলেকশনে যেতে পারতো না। 5 আগস্ট থেকে মিডিয়া কি করেছে তাদেরকে অ্যাডভোকেট রাজ্জাকি, আমাদের হাতে আর একদমই সময় নেই, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক, আগামী জনাব এম এ আজিজ, আপনার একটি টক শো আমি দেখছিলাম যেখানে আপনি বলেছেন, আপনি বেশ কয়েকটি টক শোতে দাবি করেছেন যে নির্বাচন নিয়ে নানা রকম আশঙ্কা আছে, নির্বাচন হবে কিনা সেটি নিয়ে আপনার মধ্যে সংশয় আছে। এর কি কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা? আপনার এই আশঙ্কার কোনো সুনির্দিষ্ট ভিত্তি আছে কিনা সেটি যদি একটু আমাদের বলেন। ধন্যবাদ আপনাকে।
রাজ্জাকি ভাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, দেখেন এখন নির্বাচন নিয়ে আমার শঙ্কা নেই, কিন্তু সরকার গঠন করবে কিনা এটা নিয়ে আমার শঙ্কা আছে। সরকার নির্বাচন হবে, কিন্তু সরকার হবে কিনা। কারণ হচ্ছে আপনি দেখেন, রাজ্জাকি ভাই জানে যে গণভোট যেটা হচ্ছে এবং গণপরিষদ নির্বাচন একসাথে হচ্ছে। ধরেন হ্যাঁ ভোট পড়লে এক পরিস্থিতি, না ভোট পড়লে আর এক পরিস্থিতি, সেটাও আমার আলোচনার বিষয় না। কিন্তু গণপরিষদ হবে, একই সাথে নির্বাচন হবে। তো নির্বাচন হওয়ার পরে এই আর ইয়েতে আছে আপনার যেটা জুলাই সনদে আছে, জুলাই সনদে আছে 160 ওয়ার্কিং দিবস পরে ভিতরে এই জুলাই সনদ যেটা গণভোট এটা পাস করতে হবে, জুলাই সনদ পাস করতে হবে। যদি তার এটা এই দুই হাউজই অর্থাৎ গণপরিষদ এবং যে একসাথে নির্বাচন, গণপরিষদ ওত নেবে, কিন্তু সরকার গঠন করবে এরা জুলাই সনদ পরিষদ গণপরিষদ হিসাবে কাজ করবে 160 দিন পরে, 100 ওয়ার্কিং ডে পর্যন্ত। এরপরে এইটার সময় এই গণপরিষদে একজন সভাপতি নিযুক্ত হবে এবং আরেকজন সহসভাপতি নিযুক্ত হবে এবং গণপরিষদে 160 দিন ওয়ার্ক করার পরে তারপরে আরও 30 ওয়ার্কিং ডে পরে তারা আপনার সংসদ হিসাবে ফাংশন করতে পারবে। তাহলে আপনি বলেন, আমি যে প্রশ্নটা উত্থাপন করলাম যে এই 30 ওয়ার্কিং ডে, 180 ওয়ার্কিং ডে আর 30 ওয়ার্কিং ডে, এটি যদি যোগ করেন এই পর্যন্ত কোনো সরকার হচ্ছে না, সরকার গঠন করার কোনো প্রস্তাব নাই। তাহলে এই সময়টা কি হবে? নির্বাচনে একটা জামাত জিতুক, বিএনপি জিতুক, একটা জিতে যাবে, একটা পার্টি তো মেজরিটি পাবে, কিন্তু তারা সরকার গঠন করতে পারবে না। আবার বলা হয়েছে 180 দিন পরে, ওয়ার্কিং ডেজ পরে, যে এই যে গণপরিষদ যেটা সিদ্ধান্ত নেবে ওই আপনার সংস্কার সনদের ব্যাপারে, এটা আর সংসদে পাশ লাগবে না, মানে অটোমেটিক পাস হয়ে যাবে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনার পরে আমি তো দেখতেছি, বলেন তো দেখি, বিএনপি বা জামাত কেউ না কেউ জিতবে। হ্যাঁ, তারা কি এই আপনার মানে এই 180 আর 30 এই ওয়ার্কিং ডেজ পর্যন্ত অপেক্ষা করতে পারবে? সরকার গঠন করতে দিবে না? সরকার গঠনের কোনো প্রস্তাব নাই তো। তাহলে ওই সময় সরকারের কে থাকবে? ওই সময় দেশে কি অরাজকতা হওয়ার চান্স আছে? সেটি এখন আপনার শঙ্কার জায়গা। এইটি শঙ্কার জায়গা। আমি আপনার কাছে ফিরে আসবো, কিন্তু তার আগে আমি জানতে চাই, খুব সম্ভবত গত পরশু একটি টকশোতে আপনি বলছিলেন যে নির্বাচন হবে কিনা সেটি নিয়ে আপনার এখনো সংশয় আছে। গত পরশু থেকে আজ পর্যন্ত কি এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে এখন সেই শঙ্কাটা আপনার দূর হয়ে গেছে? না, সংখ্যাটা দূর হয়েছে মানে কি, ধরেন এখনো দেখেন আগের মতোই সমালোচনা হচ্ছে, প্রতিপক্ষ সমালোচনা করতে নাম উচ্চারণ করে না, কিন্তু সব ঘটনাই ঘটতেছে। আপনি দেখেন একটি দলের নেতা শব্দ এইভাবে উচ্চারণ করা হয়, অর্থাৎ পার্সোনাল বিলিফিকেশন সবই হচ্ছে, কিন্তু নাম উচ্চারণ করা হচ্ছে না। এইটা আমার বক্তব্য, বলে যে অভ্যুত্থানের শক্তি। এরপরেও আপনি দেখেন যে অনেকগুলো উপসর্গ আছে। প্রবাসী ধরেন ডাক ভোটার, পোস্টাল ব্যালট আছে, পোস্টাল ব্যালট বিশেষ করে কয়েকটা দেশে এক জায়গায় করা হয়েছে, সেই পোস্টাল ব্যালট অলরেডি এসে গেছে এবং পোস্টাল ব্যালটে এটা বিএনপির পক্ষ থেকে আপত্তি দেওয়া হয়েছে। তারপরে আগে যে পোস্টাল ব্যালট ছিল পুরো সবগুলো প্রতীক জোড়া, ওটা বলা হয়েছে যে না, এখন কনস্টিটিউয়েন্সি বেস পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হবে। তো আমার কথা হলো এটা ম্যানেজ করতে পারে না, এই ব্যালটটা এসে পড়ছে। এখন কোন সেন্টারের জন্য কত ব্যালট আছে এটা কীভাবে আইডেন্টিফাই করবে? এটা তো ডাকে আসবে। ধরেন কত একটা পোস্টাল ব্যালটের ভিতরে খোলা হলো, কেউ খোলার পর বিশ্বাস তো নাই, আস্থা তো নাই, খুলে দেখা গেল যে দাঁড়িপাল্লায় ভোট আছে। ওই ভোটটা নষ্ট করার জন্য আর একটা এনসিপির প্রতীকে শাপলা কলিতে ভোট দিয়ে দিল, আর একটা বাতিল বা ব্যালট পেপার বদলায়ও দিল, এও তো হতে পারে। দুই হচ্ছে ধরেন আপনার এবারে সর্বকালের সবচেয়ে বেশি সংখ্যক ভোট স্থান পরিবর্তন, সেন্টার বদল হয়েছে। হ্যাঁ, এই সেন্টার থেকে ও সেন্টার, ও সেন্টার থেকে ও সেন্টার। হ্যাঁ, এটা বদলের ক্ষেত্রে আপনার যেটা হয়েছে, নির্বাচন কমিশনের অধস্তন কর্মকর্তা এটার সাথে জড়িত, গ্রেপ্তারও হয়েছে। তো এটাতে দুই হচ্ছে নারীরা, একটি দলের নারীরা বাসা বাড়িতে বা সব জায়গায় যাচ্ছে, যা এনআইডি চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে। কেন? আবার অভিযোগ অস্বীকার করেছেন যে তারা চাচ্ছেন না। তারা বলা হয়েছে এখন তো বন্ধ হয়ে গেছে। যখন প্রশ্ন করছে, আমার কাছে ভিডিও আছে, তো একাধিক ভিডিও আছে, প্রশ্ন করা হয়েছে
যে আপনার এনআইডি চান কেন, এনআইডি তো পার্সোনাল, বিকাশ নাম্বার কেন ইলেকশনে দরকার পড়বে, এটা চাইছে। এই তিনটার ব্যাপারেই নজরুল ইসলাম খান বিএনপি স্ট্যান্ডিং কমিটি ইলেকশন কমিশনে আপত্তি দিয়েছে। তারা বলেছে এখন ওই যে বিকাশ নগদ এগুলো স্লো করে দেবে, একটা ফিক্স করে দেবে, সম্ভবত 1000 টাকার বেশি আপনার ইলেকশনের আগে পরে পাবেন না। Transaction করা এগুলো ব্যবস্থা হয়তো নিচ্ছে, এখন কতটুকু নিচ্ছে তা জানি না। কিন্তু আগের যে নির্বাচনী পথা, যে রোড শো হতো, মিছিল হতো, মিটিং হতো, এখন তো ম্যান টু ম্যান এরকম করা হচ্ছে। এবং এমনও দেখা গেছে যে চোখ বের করে বোরকা পরে কথা বলতেছে, একটা সাউন্ড ভয়েস মেয়ের মতো মনে হচ্ছে না, তাহলে এটা খুলে দেখে যে পুরুষ বেরিয়ে গেছে। তো সুতরাং এই যে ভিন্ন কায়দার যে কৌশলের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় যা কোন সমস্যা তৈরি হবে, এটা তো এখন অ্যাসেস করার সমস্যা। কারণ আমি তো পুরো পাকিস্তান থেকে নির্বাচন দেখছি, এখনকার এবারের নির্বাচনটা সম্পূর্ণ চরিত্র আলাদা আলাদা হয়ে গেছে। এই জন্য সংশয় আছে। তারপরেও আমি বলবো যে নির্বাচন হয়তো হবে, কিন্তু এই যে ট্রানজিশন সরকার গঠন হবে কবে, এটা তো আমার কাছে পরিষ্কার। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন জনাব এম এ আজিজ বলছিলেন যে নির্বাচন হয়তো হবে, কিন্তু সরকার কবে গঠন হবে সেটি নিয়ে তার মধ্যে একটি আশঙ্কা আছে। আর শুধু জনাব এম এ আজিজই যে এই আশঙ্কা প্রকাশ করছেন এমন নয়। গতকাল প্রথম আলোর সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি এবং সাংবাদিক জিল্লুর রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে আমি নামে মাত্র ইলেকশনও দেখি না, আর যদি ইলেকশন হয় সেটা বাংলাদেশের ইতিহাসে একটি খারাপ নির্বাচনের নজির হয়ে থাকবে এবং ভোটের দিনেই নির্বাচনটি আনম্যানেজেবল হয়ে যেতে পারে। আপনি কি একমত, বা আপনার মনে কি এই ধরনের শঙ্কা আছে? আমার